খুন, তদন্ত, হোমিসাইড ইনভেস্টিগেশন, পুরান ঢাকা সবকিছু মিলে একটা জমজমাট সিরিজ নিয়ে আজকে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। বাংলা ভাষায় মৌলিক লেখা এবং থ্রিলার এর মধ্যে সবচেয়ে বড় সিরিজ খুব সম্ভবত বেগবাস্টার সিরিজ। বেগবাস্টার সিরিজের মতো মৌলিক লেখা দিয়ে থ্রিলার নিয়ে সারা ফেলতে পেরেছে এরকম খুব কম সিরিজই আছে। টোটাল 7টা বই এখন পর্যন্ত আছে। মোহাম্মদ নাজিমউদ্দিনকে থ্রিলার সম্রাট বলার মূল কারণটা বোধহয় এই সিরিজটাকে বলা যেতে পারে। তো একে মৌলিক লেখার ওপরে এত বড় সিরিজ এবং এত ভালো সিরিজ বাংলা লেখায় খুব কম আছে, আমাদের দেশে খুব কম আছে, এবং রিসেন্ট লেখা হিসেবে এটা অনেক ভালো একটা লেখা। তো বাংলা ভাষায় যদি আপনি মৌলিক লেখা দিয়ে শুরু করতে চান বা একালের লেখকদের থ্রিলার গল্প পড়তে চান, তাহলে সবচেয়ে ভালো লাগবে আপনার এই বেগবাস্টার সিরিজটা। কেন? তার কারণ বেগবাস্টার সিরিজ প্রথমত মৌলিক, দ্বিতীয়ত এটা ঢাকার মধ্যেকার, স্পেশালি পুরান ঢাকার, আর এখানকার বর্ণনাগুলো বা এখানকার যে ঘটনার স্থানগুলো খুব আপনার পরিচিত লাগবে। তো সেই অর্থে, এবং প্লটের কথা বলেন বা হচ্ছে লেখনী বলেন বা গল্পের মূল থিমটা বলেন, সবকিছু মিলে ওভারঅল অনেক ভালো একটা সিরিজ হয়েছে। হ্যাঁ, এটা সত্যি যে সিরিজের সবগুলা বই হয়তো বা আপনার ভালো নাও লাগতে পারে। ডেফিনেটলি সিরিজের সবগুলো বই সমান পরিমাণে পছন্দ নাও হতে পারে। তো আজকে আমরা এই 7টা বই কি কি বিষয় নিয়ে লেখা হয়েছে জাস্ট ছোট্ট করে একটা ইন্ট্রো দিয়ে যাবো, যেন হচ্ছে এই বইটা পড়ার আগ্রহটা আপনার জন্য। কোনো স্পয়েল দিব না, শুরু করা যাক। তো সবার ফার্স্টে এই সিরিজের প্রথম বইটা হচ্ছে নেমেসিস। নেমেসিসের কাহিনীটা কি? নেমেসিসের কাহিনী হচ্ছে খুব জনপ্রিয় একজন লেখক, তিনি হচ্ছেন তার অ্যাপার্টমেন্টে খুন হন। তো এই অ্যাপার্টমেন্টে খুন হওয়ার পেছনের কারণটা কি, এইটার তদন্তে নামে হচ্ছে হোমিসাইড ইনভেস্টিগেটর জেফ্রি বেগ। তো এই যে বেগ বাস্টার সিরিজ বলি, বেগ হচ্ছে এই জেফ্রি বেগের নাম। তো তার পরবর্তীতে তদন্ত করে নিয়ে ইনিশিয়ালি যাদেরকে সন্দেহ করা হয়, তদন্ত করার পরবর্তীতে দেখা যায় যে মূল কাহিনীটা ছিল কমপ্লিটলি ডিফারেন্ট। তো ইভেন এখানে আমার কাছে মনে হয়েছে যে এই যে বিখ্যাত জনপ্রিয় লেখক, এই লেখকের যে মূল চরিত্রটা, এটা আমাদের দেশের খুব জনপ্রিয় একজন সাহিত্যিকের চরিত্র থেকে কিছুটা নেওয়া হয়েছে এবং কিছুটা হাস্যরসাত্মক ভাবেই নেওয়া হয়েছে। তো যারা হচ্ছে ওই লেখককে পছন্দ করেন তারা ট্রিগার খাইলেও খাইতে পারেন। ওভারঅল ইনিশিয়ালটা অনেক ভালো হয়েছে, মানে শুরুটা, এই বেগবাস্টার সিরিজের শুরুটা নেমেসিসদের হওয়ার কারণে খুব চমৎকার একটা শুরু হয়েছে। এরপরে সেকেন্ড যে বই সেটা হচ্ছে কন্ট্রাক্ট। তো ফার্স্ট বইতে নেমেসিসে আমরা বাস্টার্ড নামে ক্যারেক্টারে পরিচিত হই। বাস্টার্ড হচ্ছে একজন পেশাদার খুনি, বাস্টার্ড হচ্ছে তার ডাক নাম বলতে পারেন। তো কন্ট্রাক্টের কাহিনীটা কি? কন্ট্রাক্ট নামের সাথে মিল আছে। ব্ল্যাক রঞ্জু নামে একটা ক্যারেক্টারের সাথে আমরা পরিচিত হব, মানে এইটাকে কাইন্ড অফ হচ্ছে ভিলেন, এই সিরিজটার ভিলেন বলতে পারেন। কন্ট্রাক্টে যেটা হয় যে খুব বড় লোক একজন ব্যক্তির কাছে ওই ব্ল্যাক রঞ্জু হচ্ছে 2 কোটি টাকা চাঁদা চায়। তো ওই বড়লোক ব্যক্তিরা চিন্তা করে যে চাঁদা না দিয়ে সে হচ্ছে ইয়ার সাথে বাস্টার্ডকে কন্ট্যাক্ট করে, যে বাস্টার্ডকে বলে যে ব্ল্যাক রঞ্জুকে হচ্ছে খুন করার জন্য, মানে 1 কোটি টাকা বিনিময়ে খুন করার জন্য। ইনিশিয়ালি গল্পের কাহিনীটা এরকম ভাবে শুরু হয়েছে, বাট এর পেছনের দিকে, মানে ব্ল্যাক রঞ্জুকে খুন করার পেছনে খুব রাজনৈতিক একটা কারণ আছে, রাজনৈতিক একটা প্রভাব আছে। তো এটা, এই টুইস্টটা শেষের দিকে গিয়ে পাবেন। সব পুরোটা বলি নাই। এবং আমরা যে রিসেন্টলি একটা মিম দেখতেছি, এই মিমের বেশ খুব ভালো একটা হিন্ট এখানে পাবেন। কোনটা সেটা বলবো না, জাস্ট 10% বললেই বুঝতে পারবেন। তো কন্ট্রাক্ট মোটামুটি সেকেন্ড বই হিসেবে আপনি স্ট্যান্ড অ্যালোন বলাটা উচিত হবে না, গল্পের প্লট বা থিমটা স্ট্যান্ড অ্যালোন। তবে যদি আপনি ফার্স্ট বইটা পড়ে থাকেন, এই সেকেন্ড বইটা পড়তে আপনার একটু ইজি হবে, কারণ ফার্স্ট বইটা যেখানে শেষ হয়েছে, এই সেকেন্ড বইটা ঠিক সেখানেই শুরু হয়েছে। তো এই সিরিজের থার্ড বই হচ্ছে নেক্সাস। নেক্সাসের ঘটনার সূত্রপাত হচ্ছে খুব ফেমাস একটা স্কুল, সেন্ট অগাস্টিন স্কুলের খুবই সাধারণ একটা মানুষ, ক্লার্ক, একজন ক্লার্ক খুন হয়। তো গরিব মধ্যবিত্ত একটা ক্লার্ক খুন হওয়ার পেছনের কারণটা কি, এই পেছনের কারণ ইনভেস্টিগেট করতে হচ্ছে জেফ্রি বেগ নামে, এবং পরবর্তীতে উন্মোচিত হয় যে এই ক্লার্ক খুন হওয়ার পেছনে খুব বিশাল একটা সন্ত্রাস চক্র জড়িত আছে। ওই যে কোলাটারাল ড্যামেজ যেরকম বলে না, তো এই ক্লার্ক খুন হওয়াটা ঠিক সেরকম একটা কোলাটারাল ড্যামেজ ছিল। তো এইখানে একটা প্লট না, 2টা প্লট একসাথে এসে মিক্সড হয়েছে। তো এই জন্য এই গল্পটা মোটামুটি বেশ ভালো একটা টুইস্টের মধ্যে রয়েছে। এই গল্পটাতে বাস্টার্ডের অনুপস্থিতিটা একটু প্রকট হয়ে উঠেছে, বাট ওভারঅল শুধুমাত্র জেফ্রি বেগের ইনভেস্টিগেশন বা বাস্টার্ড না থাকলেও তার পরিপূরক আরেকটা ক্যারেক্টার থাকায় গল্পটাকে খুবই ভালো এবং স্বয়ংসম্পূর্ণ মনে হয়েছে। তো এই গল্পটা কাইন্ড অফ স্ট্যান্ড অ্যালোন হিসেবে পড়তে পারেন, বাট সিরিজের বই হিসেবে প্রথম 2টা বই পড়া থাকলে এইটার কাহিনীগুলো বুঝতে একটু ইজি হবে। দেখেন, সবগুলো বইয়ের ক্ষেত্রে, সিরিজের সবগুলো বইয়ের ক্ষেত্রেই সেম কথা, যে সবগুলোর প্লটটা স্ট্যান্ড অ্যালোন, একটার সাথে আরেকটার রিলেশন খুবই কম আছে। কিন্তু কিন্তু
কোনো বই কিন্তু স্ট্যান্ড অ্যালোন না। আপনি যদি একটা বই নিয়ে পড়তে যান তাহলে আগের বইগুলো পড়া থাকলে খুবই ভালো লাগবে আপনার কাছে। কিছু কিছু জিনিস অনেকগুলো ইস্টার এগ দেওয়া আছে, অনেক হচ্ছে পোস্ট ক্রেডিট সিনের ব্যাখ্যা দেওয়া আছে এখানে। এই জিনিসগুলো যদি আপনি আগের বইগুলো না পড়ে থাকেন তাহলে মিস করবেন। তো সেই হিসেবে স্ট্যান্ড অ্যালোন হিসেবে পড়ার কোনো দরকার নেই, সিরিজটা একসাথে পড়বেন। এর পরের যে বই সেটা হচ্ছে এই বইটা, কনফেশন। কনফেশনের শুরুটা হয়েছে অনেক এরকম ভাবে যে আমরা আমাদের প্রচলিত অ্যান্টি হিরো বাস্টার্ডকে আবার দেখতে পারি। বাস্টার্ড কোনো একটা কিছুর প্রতিশোধ নেয়, কোনো একটা ব্যক্তিকে হচ্ছে ইটের ভাটায় পুড়ায় মারার মাধ্যমে। তো কেন প্রতিশোধ নেয় গল্পটার ভেতরে আছে। এছাড়া এই গল্পটা কাইন্ড অফ বাস্টার্ডের কিছুটা ব্যাক স্টোরি আছে। এখানে মেইনলি হচ্ছে কিডন্যাপিং এর বিষয়টা চলে আসছে। বাস্টার্ডের ব্যাক স্টোরির মধ্যে হচ্ছে বাস্টার্ডের স্কুলের প্রাক্তন মেঘলা নামে একটা ক্যারেক্টার চলে আসছে। ওই মেঘলার মেয়েই আসলে কিডন্যাপিং এর শিকার হয়। তো এইটার তদন্তে যেরকম হুইসের ইনভেস্টিগেটর জেফ্রি বেগ নামে, তো ওই মেঘলা হচ্ছে বাস্টারকে পরবর্তীতে খুব মানে কান্নাকাটি করে রিকোয়েস্ট করে তদন্ত করার জন্য, বাস্টার তার মেয়েকে খুঁজে নিয়ে আসার জন্য। তখন হচ্ছে বাস্টার সেইটারও তদন্তে নামে। তো ওভারঅল এইটা কাইন্ড অফ একটু সিনেম্যাটিক হয়েছে। আগের যে তিনটা বই যতটুকু মানে ক্রেজে উঠেছিল, আমার কাছে এই বইটা একটু ইন্টারভেল টাইপের মনে হয়েছে। ওভারঅল এইটার ফিনিশিংটা প্রেডিক্টেবল। আপনি যদি হচ্ছে খুবই মনোযোগ দিয়ে বই পড়েন তাহলে এইটার ফিনিশিংটা আপনি খুব ভালোভাবে প্রেডিক্ট করতে পারবেন। তো এই সিরিজের পরের বই হচ্ছে করাচি। করাচির কাহিনীটা, এটা প্রচলিত ঢাকা শহর বা বাংলাদেশে হয়নি, নাম শুনে বুঝতে পারতেছেন। প্রায় 3 যুগ আগের কোনো একটা অমীমাংসিত ঘটনাকে সমাধান করতে বেগ বাস্টার্ড হচ্ছে করাচি শহরে যায়। তো করাচি শহরের যে পরিচিত রূপ, সেটার আড়ালে যে ভয়ঙ্কর একটা রূপ রয়েছে বা ভয়ঙ্কর একটা সিন্ডিকেট বা সন্ত্রাস চলে, সেইটা খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে। এই গল্পে অনেকগুলো নতুন ক্যারেক্টারের সাথে আমরা পরিচিত হব, এবং এই গল্পটাতে বাস্টার্ডের একটা প্রিকুয়েল বলতে পারেন। এবং মানে প্রিকুয়েল এই অর্থে যে আপনাকে এই বইটা আগে পড়তে হবে এরকম না, গল্পের কাহিনীটা আগের 4টা বইয়ের পরেই হয়েছে, বাট মাঝে মাঝে বাস্টার্ডের প্রিকুয়েলটা সুন্দর করে দেওয়া আছে। তো এইটা বাকি যে 4টা বই তার তুলনায় এটা একটু নর্মাল হয়েছে। এটা অনেকে পছন্দ করেনি। আমার কাছে ওভারঅল মনে হয়েছে যে একজন লেখকের তো সবগুলো লেখা একেবারে সমান পরিমাণে যে ফেমাস হয় বিষয়টা এরকম না। করাচিটা হচ্ছে এরকম একটা লেখা, এইটাতে এক একজন পড়ে এক এক রকম মনে হইতে পারে। আপনি যদি আগের 4টা বই পড়ে নিয়ে খুব হাই এক্সপেক্টেন্সি নিয়ে বইটা শুরু করেন তাহলে হতাশ হবেন। বাট আপনি যদি ওভারঅল 4টা বই পড়ার পরে নর্মাল ভাবেই বইটা পড়েন, যে সিকুয়েল হিসেবে বা প্রিকুয়েল যেটাই বলেন না কেন, বইটা পড়া শুরু করেন তাহলে মোটামুটি ভালো লাগবে। তো এই বইটা কাইন্ড অফ হচ্ছে একটা ব্রেকের মতো বলা যেতে পারে। আগের বইটাকেও বলেছি যে কাইন্ড অফ ব্রেকের মতো ছিল। এই দুইটা বই মোটামুটি একটু নর্মাল ক্যাটাগরি হয়েছে, বাট এর পরের বই যেটা, সেটা হচ্ছে 6 নাম্বার নেক্সট, এইটা হয়েছে অসাধারণ। তো নেক্সট এর পেছনে একটু ব্যাক স্টোরি আছে। ব্যাক স্টোরিটা কিরকম, এর আগের যে 5টা বই খুব ব্যাপক সাড়া ফেলেছিল, বাট লাস্ট বইটা করাচি একটু ডাউনফল হয়েছিল। লাস্ট বইটা 15 সালের দিকে এসেছিল। তারপরে দীর্ঘ একটা বিরতি নিয়ে নাজিমুদ্দিন 22 সালে নেক্সট বইটা বের করেছেন। তো এই দীর্ঘ বিরতি নেওয়ার কারণেই হোক বা নাজিমুদ্দিন ভাইয়ের লেখার মানে হাতের জাদুর কারণেই হোক, যেটাই বলেন না কেন, এই নেক্সট বইটা হচ্ছে একটা মারাত্মক লেভেলের বই। এই বইটা যখন বের হয় তখন প্রচুর হাইপে ছিল এবং মোটামুটি হাইপ মিট আপ করতে পারছে। এই বইয়ের কাহিনীটা বুঝতে হলে আপনাকে ডেফিনেটলি আগের বইগুলো পড়তে হবে। তো এই বইয়ের কাহিনীটা কিরকম, কাহিনীটা অনেকটা এরকম যে এর আগের কোনো একটা বইয়ের, আমি নাম বলবো না তাহলে কাইন্ড অফ স্পয়েল হয়ে যাবে, আগের কোনো একটা বইয়ের কোনো একটা ক্যারেক্টার আবার নতুন করে ব্যাক করে। তো বাস্টার্ডও বেঁচে আছে কিনা এটা নিয়েও একটা কনফিউশন ছিল শুরুর দিকে, সেইটাও নিয়েও মোটামুটি বেশ ভালো একটা টুইস্ট পাবেন আপনি। তো এই দুইটা মানে কাহিনীটা আসলে কিরকম হয়, কাহিনীটা অনেকটা এরকম হয় যে ওই পুরনো কোন এক সন্ত্রাসী আবার ফিরে আসে। দেখা যায় যে আবার বেশি পরিমাণে চাঁদাবাজি বা সন্ত্রাসী বেড়ে গিয়েছে। হোম মিনিস্টার হচ্ছে তখন জেফ্রি বেকে একটা ডেডলাইন ঠিক করে দেয় যে এর মধ্যে হচ্ছে ইনভেস্টিগেশন শেষ করতে হবে। এই ডেডলাইনের মধ্যে আবার দেখা যায় কন্ট্রাক্ট কিলারের একটা অ্যাকশন চলে আসে। ওভারঅল এই বইয়ের ম্যাক্সিমাম প্লট হচ্ছে রাজনৈতিক প্লট। রাজনৈতিক প্লটের পেছনের অনেক খুন বা হচ্ছে অনেক রকমের মানে সন্ত্রাসী কার্যকলাপ এখানে উঠে এসেছে। তো আমরা তো জানি যে মোটামুটি আমাদের দেশের রাজনীতির যে পরিস্থিতিটা, এইখানে এই জিনিসগুলোর সাথে একটু আশেপাশে ঘুরপাক খায়। তো সেই অর্থে এই বইটা প্রচুর বাস্তব ধর্মীয় হয়েছে এবং নাজিমুদ্দিন ভাইয়ের লেখার স্টাইলটা এতটা চমৎকার হয় যে আপনি বই পড়ে নিয়ে আপনার বিশ্বাস করতে ইচ্ছা হবে যে এইটা মনে হয় হয়তো আসলেই বাস্তবে হয়েছে। শুধুমাত্র ক্যারেক্টারের প্রধান ক্যারেক্টার বা হচ্ছে প্রধানমন্ত্রী বা হচ্ছে হোম মিনিস্টার এই টাইপের ক্যারেক্টারের নামগুলো চেঞ্জ থাকার কারণে আপনি বুঝতে পারবেন যে না, এটা আসলে বাস্তব ঘটনা না। তো ওভারঅল পুরা কাহিনীটা আমি আসলে ওরকম ভেঙে বলতে যাচ্ছি না, বা এখানে যতটুকু ফ্ল্যাপে লেখা দেওয়া আছে এই লেখাটাও যদি আপনি পড়েন তাও কিছুটা হচ্ছে স্পয়েল হয়ে যাওয়ার মতো। তো আমি রেকমেন্ড করবো ফ্ল্যাপে লেখাটা পড়া দরকার নেই, আপনি নেক্সট পড়া শুরু করেন। ওভারঅল এইটা হচ্ছে 7 বছর পরে এসেছে,
বাট অনেক ভালোভাবে একটা কামব্যাক হয়েছে। এর পরের যে বই, এইটা গত বছর প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে কন্ট্রোল। তো কন্ট্রোলের কাহিনীটা কাইন্ড অফ হচ্ছে আমাদের দেশের বাস্তব অনেক ঘটনার সাথে আপনি মিল পাবেন। বনানীর খুব বিলাসবহুল একটা ফ্ল্যাটে ওই বাড়ির হচ্ছে কাজের মেয়ের একটা লাশ পাওয়া যায়, এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে অহরহ হয়। ইভেন হচ্ছে খুব বড় একটা কোম্পানির সিইও এখানে তার ইন্ট্রোডিউস করা হয়েছে, তার ক্যারেক্টারের সাথে মানে এটার সম্পর্ক আছে কি না এটা নিয়ে তদন্ত করা হয়। এইরকম বিষয়গুলো আমরা বাংলাদেশে অনেক দেখি। তো এখানে ওভারঅল আপনি যদি ফ্ল্যাপের লেখাটা পড়ে থাকেন, ফ্ল্যাপে এরকম হিন্ট দেওয়া হয়েছে যে বাস্টার্ড এবং বেগ একসাথে কাজ করবে। তো মোটামুটি এই বইয়ের অর্ধেকের দিকে জেফ্রি বেগের কার্যকলাপ উঠে এসেছে, বাকি অর্ধেকের দিকে হচ্ছে বাস্টার্ডের কার্যকলাপ উঠে এসেছে। সেই ক্ষেত্রে এই বইটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে আপনি ধরেন হোমিসাইডে ইনভেস্টিগেটর হিসেবে কাজ করছেন, আপনি সৎ, আপনি ভালো কাজ করতে চান, কিন্তু পরিস্থিতির জন্য বা বাংলাদেশের আশেপাশের মানুষদের জন্য বা আপনার আশেপাশের মানুষদের জন্য আপনি ওই সৎ কাজ করতে আসলে পারবেন না, বা আপনাকে বাধা দেওয়া হবে, বা আপনি যদি তার পরেও করতে চান আপনার নিজের লাইফের উপরে বা আপনার ফ্যামিলির লাইফের উপরে একটা রিস্ক চলে আসবে। এইরকম অনেকগুলো রূঢ় বাস্তবতা এই বইটাতে খুব সুন্দর করে উঠে এসেছে। তো এইখানে হচ্ছে কাইন্ড অফ বেগ এবং বাস্টারের যে একসাথের যে কাজগুলো, এই কাজগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো ওভারঅল নেক্সট বইটা যেরকম অনেক ভালো রকম একটা ফিনিশিং দিতে পেরেছিল, কন্ট্রোলের ফিনিশিংটা আমার কাছে অনেক ভালো লাগছে। মানে আমার কাছে বাকি সবগুলা বইয়ের তুলনায় কন্ট্রোলটা অনেক ভালো মনে হয়েছে। তো তাহলে এখন যদি 7টা বই আপনি যদি একটু বিবেচনা করেন, প্রথম বই অনেক ফেমাস হয়েছে, প্রথম বই দিয়ে এই যে সিরিজটা কিক হবে বা সিরিজটা যে শুরু হবে, এই প্রথম বইটা পড়ে নিয়ে আপনার পুরো সিরিজটা পড়ার ইচ্ছা করবে। এবং এটার যদি আপনি লেখকের কথা পড়েন তাহলেও বুঝতে পারবেন যে এই সিরিজটা লেখার সময় যে এটা যে একটা সিরিজ হবে এইটাও ওরকম ইনিশিয়াল প্ল্যানে ছিল না। এরপরে কন্ট্রাক্ট এবং নেক্সাস, এই দুইটা মোটামুটি বেশ ভালোভাবে গল্প আগাইছে, এগিয়েছে। কনফেশন একটু ডাউন হয়েছে, বাট একেবারে করাচিতে গিয়ে বেশ ভালো একটা ডাউন গেছে। তারপরে লম্বা একটা সময় পরে নেক্সট এসেছে, নেক্সট অনেক ভালো একটা লেখা হয়েছে, কন্ট্রোল তার তুলনায় অনেক ভালো লেখা হয়েছে। তো আমরা আশা করছি এই সিরিজটা চলমান থাকবে। নাজিমুদ্দিন ভাই সময় নিয়ে লিখুক এর পরের লেখাগুলো, আমরা হচ্ছে চাই এই নেক্সট বা কন্ট্রোলের মতো খুব প্রয়োজনীয় গল্প হয়। তো এখানে আমি দুইটা কথা এক্সট্রা ভাবে বলবো। প্রথম কথা হচ্ছে আমি চেষ্টা করেছি স্পয়েল ছাড়া গল্পগুলোর কাহিনীগুলো বলতে, যেন আপনি ইন্টারেস্টেড হন। তো এইটার জন্য মনে হইতে পারে যে একটা বই সম্পর্কে আমি বললাম বাট খুব ভালোভাবে বর্ণনা দেই নাই, বা হচ্ছে একটু আধা ক্ষেত্রে বর্ণনা চলে আসছে। এটার মূল কারণ হচ্ছে আমি স্পয়েল ছাড়া দেওয়ার চেষ্টা করেছি। আপনি এখানে, আমি বই রিভিউ দিচ্ছি না কেন, আমি জাস্ট এই বইটা সম্পর্কে আপনার আগ্রহটা বাড়ানোর চেষ্টা করছি, কারণ আমার কাছে এই সিরিজটা অনেক ভালো লাগছে। এবং আমাদের দেশে মৌলিক লেখায় যতগুলো সিরিজ আছে সবগুলো সিরিজের মধ্যে এই সিরিজটা আমার কাছে অনেক বেস্ট মনে হয়েছে। তো এইটা মানে এই স্পয়েল ছাড়া বলতে গিয়ে কিছু কিছু কথা অসংলগ্ন লাগতে পারে, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সেকেন্ড কথা হচ্ছে যে এই এক একটা বই সম্পর্কে ডিটেলসে রিভিউ করব, ডিটেলসে ভিডিও রিভিউ বলতে হচ্ছে ভালো লাগা মন্দ লাগা বা ওভারঅল বইয়ের কাহিনীটা কিরকম হয়েছে এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো ডিটেলস আলোচনা পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্ট্রিট হলো ফেসবুক পেজে। আজকে আপাতত এই পর্যন্ত, নেক্সট দেখা হচ্ছে কোনো একটা এপিসোডে।